প্রিয় শ্রোতা, উর্দু সাহিত্যের অত্যন্ত বিখ্যাত বই আমি গাথা বলছির বেশ কয়েকটি পর্ব আপনারা শুনেছেন। অনিবার্য কারণে বেশ কয়েকদিন এই পর্ব পোস্ট করা থেকে বিরত থাকায় আমি দুঃখিত। এটি আজকের থেকে আবার শুরু করছি। আজকে শুনবেন 9, 10, 11, 12 পর্ব। আমি গাথা বলছি লেখক কিষণচন্দর। উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী তিনি। উর্দু ছোট গল্প ও উপন্যাসে নতুন মোড় আনতে তিনি প্রধান ভূমিকা পালন করেন। প্রগতিশীল লেখক আন্দোলনে কিষণচন্দর সক্রিয় ভূমিকা ছিল। জীবিতকালেই তিনি উর্দু কথা সাহিত্যে প্রবাদ পুরুষে পরিণত হয়েছিলেন। কিষণচন্দর গল্প লেখায় যতটা সফল, উপন্যাস লেখাতেই ততটাই। তার উপন্যাস লেখার স্টাইল গল্প লেখার স্টাইল থেকে ভিন্ন। কিষণচন্দ্রের উপন্যাস বড় হয় না, তবে তাকে বড় গল্পের পর্যায়ে ফেলা যায়। শুনুন আজকের পর্বটি। আমি গাথা বলছি পর্ব 9। আমি মুহূর্তের জন্য প্রমাথ গুনলাম, তারপর দ্রুত পা চালিয়ে সামনের বিরাট বাড়িটার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম এবং হাঁপাতে হাঁপাতে গিয়ে একটা প্রশস্ত রুমে হুমড়ে খেয়ে পড়লাম। আমাকে দেখেই একজন ধুতি পরা লোক চিৎকার করে বলে উঠল, আরে এই যে গুরুজি এসে গেছে আমার। বলেই গড় হয়ে প্রণাম করল আমাকে। গুরুজি, একদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। আমার কি জোর কপাল। আপন নিজেই পদধূলি দিলেন। আরে ও কুরিয়া মজুরিয়া, কোথায় গেলি তোরা? জলদি মোমেন গাজীকে ডেকে আন। এতক্ষণে আমি কিছু ঠাহর করতে পারলাম তাকে। শেঠ ভুসুরিমল যে মহমে যাকে আমি লটারির নম্বর বলেছিলাম। শেঠ আনন্দে নাচতে নাচতে বলল, গুরুজি, সেদিন আপনি যে নাম্বার বলেছিলেন তাতে আমি পাকা 3 লাখ টাকা পেয়েছিলাম। সে টাকাতেই এ বাড়ি করেছি। জবাবে আমি কিছু একটা বলবো ভাবছিলাম, এমন সময় হঠাৎ লোলা এবং মাস্টার হন্তদন্ত হয়ে কামরায় প্রবেশ করল। আমার গলার শিকল ধরবার জন্যে হাত বাড়াতেই শেঠ বলল, খবরদার, গুরুজির গায়ে কেউ হাত দিও না কিন্তু। এ আমার গাধা, মাস্টার বলল। খবরদার, গুরুজুকে যে গাধা বলবে, তুমি কোত্থেকে এসেছ, তুমি কে? গুরুজি সাধু সন্ন্যাসী, তার মাহাত্ম্য তুমি কি বুঝবে? সন্ন্যাসীরা বরাবর জন্তু জানোয়ারের বেশ বদল করে থাকে। লোলা মাঝখানে পড়ে দুজনের মধ্যে সন্ধি করবার চেষ্টা করল। মাস্টার বরাবর শর্ট হ্যান্ডে টেনে টেনে কথা বলে, আর শেঠ বলে লং হ্যান্ডে। শেঠ বলল, ঠিক আছে, গাধা তোমাদের মানি, কিন্তু গাধাটা আমার কাছে বিক্রি করে ফেলো। আমি 500 টাকা দিচ্ছি। না, মাস্টার অসম্মতি জানালো। 1000? না, 10,000? এবারে মাস্টার কিছুটা অবাক হয়ে লোলার দিকে চোখ ছানা বড়া করে দেখতে লাগলো। এ গাধার মধ্যে এমন কি সম্পদ লুকিয়ে আছে যার জন্য লোকটা 10,000 টাকা দিতে চাচ্ছে? টাকার অঙ্ক শুনে মাস্টারের লোভ বেড়ে গেল। সে মাথা নেড়ে বলল, না। 20,000? না। 30,000? না, তাও না।
40,000, 50,000, 60,000, 70,000। ভুসুড়িমল শুধু টাকা বাড়াইতেই লাগলো। মাস্টার লোলার দিকে তাকিয়ে বলল, না। 1,00,000। ভুসুড়িমল নিলামের ডাকের মতো চিৎকার করে বলে উঠল। লোলা মাস্টারকে অনেকটা শাসনের ভঙ্গিতে বলল, নিয়ে নাও না, 50-60 টাকা করে তুমি বিস্তর গাধা কিনতে পারবে। একটা গাধার জন্য 1,00,000 টাকা পাচ্ছ, এর চেয়ে জোর কপাল আর কি হতে পারে? এ টাকা দিয়ে গাধা না কিনে বরং তুমি এক পাল ঘোড়াই কিনতে পারবে। এক গাধার এত দাম? মাস্টার কিছুই ঠিক করতে পারছিল না। সে এরপর আমার দিকে আর একবার সেটের দিকে তাকালো। 1,25,000। শেঠ আরও 25,000 বাড়িয়ে বলল। মাস্টার তবু সম্মতি দিচ্ছিল না। শেঠ এবারে 1,25,000 টাকার একটা চেক লিখে মাস্টারের দিকে এগিয়ে দিল। না, এতেও আমি গাধা বিক্রি করব না। ঠিক আছে, তাহলে তোমার গাধা তুমি নিয়ে যাও, বেশি দিতে পারি না। একথা বলেই শেঠ তার দিকে আমার শিকল এগিয়ে দিল। মাস্টার আমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। দরজা অবধি গিয়ে আবার কি মনে করে ফিরে এসে শেঠের হাত থেকে চেকটা পকেটে পুরে নিয়ে আমার শিকলটা শেঠের হাতে তুলে দিয়ে চুপচাপ লোলাকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা যখন বেশ কিছু দূর চলে গেল, শেঠ অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, কার সাথে ফাজলামি? আপনার জন্য আমি 2,00,000 টাকা লাগালেও কুণ্ঠাবোধ করতাম না। বোকাটা 1,00,000-এই রাজি হয়ে গেল। দেখলেন কি বোকা, বোকা বটে। সে মাথা নেড়ে বলল, আপনি যা বলেন তাই সই। আপনার কথা আমার জন্য অমৃত। আরে ও করিয়া মজুরিয়া, হা করে কি দেখছিস? পাশের কামরার বাথরুম গুরুজির জন্য খালি করে দিতে বল। আজ থেকে গুরুজি এখানেই থাকবেন। পরদিন শেঠজি এক গাদা খবরের কাগজ নিয়ে আমার কামরায় প্রবেশ করল। অধিকাংশ কাগজের প্রথম পৃষ্ঠাতেই বড় হরফে ফলাও করে আমার খবর ছাপা হয়েছে। বিশ্বের চমকপ্রদ গাধা শেঠ ভুসুড়িমল 1,00,000 টাকায় কিনেছে। অধিকাংশ পত্রিকাওয়ালারা আমার জীবনের বিশেষ ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করেছেন। পত্রিকাগুলোতে এইচ.বি. মাস্টারের ইন্টারভিউ ছাপা হয়েছে। মাস্টার আমাকে নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করেছে। এক কথায় কোথাও অপলাপ হয়নি। তবে সে যে আমাকে এক নাগাড়ে 10 দিন উপবাসে রেখেছে, ঘুণাক্ষরে সে কথা কোথাও বলা হয়নি। পাশাপাশি শেঠ ভুসুড়িমলের ইন্টারভিউ ছাপা হয়েছে। শেঠ বলেছে, এ গাধা আমার ভাগ্য দেবতা। এই জন্যে আমি একে 1,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। এ সম্পর্কে সাংবাদিকরা নানা ধরনের মন্তব্য করেছেন। প্রায় পত্রিকার প্রথম পৃষ্ঠায় বেশি অর্ধেক অংশ জুড়ে আমার খবর ছাপা হয়েছে। সেদিনকার রাজনৈতিক সংবাদ স্তম্ভ এবং মন্ত্রীদের বক্তৃতা প্রথম পৃষ্ঠায় জায়গা পায়নি। শেঠ ভুসুড়িমল বলল, দেখলেন কেমন পাবলিসিটি হয়েছে আপনার? শুধু আমার কেন, এই সাথে তোমাদের তো বেশ পাবলিসিটি হয়ে গেল। ঠিকই গুরু, আজকাল পাবলিসিটির জামানা। গাধার সাথে হোক আর কুকুরের সাথে হোক, পাবলিসিটি হলেই হলো। কাল রাতেই আমি সাংবাদিকদের ডেকে খবরটা দিয়েছিলাম।
আমি কাগজগুলো একপাশে সরিয়ে রেখে বললাম, আমি কাল রাত থেকে ভেবে ভেবে হয়রান। একটা গাধার জন্য তুমি কেন এতগুলো টাকা জলে ঢালতে গেলে? আমি এক গাধা বই তো নই। আপনাকে যে গাধা মনে করে সে নিজেও এক গাধা। আপনার জন্যে আমি যা ইচ্ছে তা করতে পারি। আপনি আমার ভাগ্য দেবতা। এখন এসব কথা থাক। আপনার স্বাস্থ্যের এই কী অবস্থা? হাড় গোড় সব বেরিয়ে গেছে যে। আপনি নিশ্চিন্তে কিছুকাল বিশ্রাম করুন, তারপর কথা বলা যাবে। প্রায় এক পক্ষকাল আমার যারপরনাই সেবা যত্নে কাটল। 3 বেলা তাজা তাজা ঘাস, বিলাতি পানীয়, গ্লুকোজ ইঞ্জেকশন, তাজা ফলের রস, ভিটামিন ট্যাবলেট এবং অনেক নাম না জানা দামি টনিক খেতে হলো আমাকে। একজন ফুল টাইম পশু চিকিৎসক আমার কাছে থাকতেন। আগাথা ক্রিস্টিরও নভেল, ডিটেকটিভ, রোমান্টিক পত্রিকা, সিনেমা ম্যাগাজিন এবং অজস্র বিলাতি পত্র পত্রিকা পড়তে দেয়া হলো আমাকে। আর্ট পেপারে ছাপা এসব পত্রিকাগুলোতে মেয়েদের নগ্ন ছবি এবং হত্যাকাণ্ডের বীভৎস সব ছবি থাকত। 15 দিন যখন আমি সম্পূর্ণরূপে সুস্থ হলাম, শেঠ এ উপলক্ষে একটা বিরাট পার্টির আয়োজন করল। খাদ্যমানের বিচারে পার্টিটা বেশ জমকালো হয়েছিল। এদিকে শেঠ আমার জন্য কাশ্মীর থেকে প্লেন যোগে এক বিশেষ ধরনের ঘাস আনালেন। গুলবুর্গের পাহাড়ের চূড়ায় নাকি ঘাস জন্মে। ঘাসগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি বলকারক। এই পার্টিতে বেশি লোককে নিমন্ত্রণ করা হয়নি। শেঠের বন্ধু জুমন সিং ছিল পার্টির মধ্যমণি। এছাড়া আর মাত্র 2 জন লোক এসেছিল। তাদের নাম ছিল গোপাল সিং এবং সেতাব সিং। বিরাট বপু আর ইয়া মোটা গোপ দেখে এই 2 জনকে রীতিমতো দুর্ধর্ষ গুন্ডা বলে মনে হলো আমার। সেদিন এত দামি দামি মদ পান করেছি যে গাধাদের ভাগ্যে কোনোদিনই তা জোটে না। ইটালির কিয়ানে, হাঙ্গেরির তোকাই, জার্মানির বাইন হাসেন, ফ্রান্সের সাদুব্রিয়ান, স্পেনের বিগ্রান্তি, স্কটল্যান্ডের ব্ল্যাক ডগ হুইস্কি। মোট কথা, বিশ্বের সব রকম দামি মদের সমাবেশ ঘটেছিল সেদিন। ব্ল্যাক ডগ হুইস্কি মানে কালো কুকুর মার্কা। আমি কালো না হলেও কালো গাধা তো ছিলাম। সুতরাং ব্ল্যাক ডগেরই 3 বোতল সাবার করে ফেলে নেশায় ঝিমোতে লাগলাম আমি, এবং আর স্থির থাকতে পারছিলাম না। পুরো কার্পেটের উপরেই আমি এলভিস প্রেসলের রক অ্যান্ড রোলের সুরে ইংরেজি আর হিন্দি মিলিয়ে গাইতে লাগলাম। জু 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 कर्रा कर्रा खूब मीठा मीठा छाप, यू शट अप यू जू 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 मेरी जान, मैं तेरा जानी तेरे मेरे ऊपरे एक मशहूर दानी, सो व्हाट शट अप। সহসা শেঠ, জুমন দাদা, গোলাপ এবং সেতাব সিং উঠে এসে আমাকে পা ঝরিয়ে ধরল। দয়া করে গুরু মহারাজ, নাম্বার বলে দাও গুরু। শেঠ ভুসড়িমল আমার পায়ে তার নাক ঘষতে ঘষতে বলল, সাধু বাবা, একবার একটা নাম্বার বলো। জুমন 2 হাতে পা চেপে ধরে বলল, পা ছাড়ো বলছি। সে কে বলে আমি সাধু সন্ন্যাসী? আমি শুধু এক গাধা। আমরা জানি
আমরা চিনি তোমাকে গুরু। সবাই সমস্বরে বলে উঠল। কি চেনো তোমরা? আমি যদি কোনো সন্ন্যাসী হতাম তাহলে অত মদ খেতাম? গুরু মহারাজ, এসব কথায় আমরা ভুলব না। আমরা সবাই জানি যারা সত্যিকার সাধু, ধ্যানী, জ্ঞানী, তারা মাছ, মাংস, দুধ, মদ সবই খেতে পারে এবং যে বেশ ধরতে চায় সে বেশ ধারণ করতে পারে। গুরু, আমরা আপনাকে কিছুতেই ছাড়ব না। নাম্বার না বললে আমরা কিছুতেই পা ছাড়ব না। আমি পা ছাড়াতে অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা চারজন আমার পায়ে এমন জেঁকে ধরেছে যে আমার নড়বার উপায় ছিল না। বাধ্য হয়ে আমি বললাম, আমার পাগুলো ছাড়ো। পা না ছাড়লে নাম্বার বলি কি করে? এ কথা শুনতেই হঠাৎ ওরা আমার পা ছেড়ে দিল। আমি হাঁপ ছেড়ে মনে মনে একটা ফন্দি আঁটতে লাগলাম। কয়েক মিনিট দম ধরে থেকে আস্তে আস্তে নাচতে শুরু করলাম এবং গুনগুন করে একটা গানের কলি ভাসতে লাগলাম। আমার দেখা দেখি ওরাও হাতে তালি দিয়ে নাচতে লাগলো। নাচতে নাচতে আমি একটা গান শুরু করে দিলাম। ওটি দেখা সেমলা দেখা দেখা মায়নে কুল্লু, কুলু মে উলু চিল্লুর মে চিল্লু, চিল্লু মে পানি, মর গই চারু কি নানি, नानी के बेटे गयारा जूता भी उभी हाय। গাইতে গাইতে আমার মুখ দিয়ে ফেনা বের হলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেলাম। যদিও এসব আমি ইচ্ছে করে করছিলাম, ওরা মনে করেছে সত্যি বেহুশ হয়ে পড়েছি আমি। জুমন বলল, গুরু বেহাল হয়ে পড়েছেন? শেঠ বলল, জুমন বলল, কিন্তু নাম্বার কেন? নাম্বার তো পরিষ্কার বলে দিয়েছে, মর্গেই চাঁড়ো কি নানি, এবার চৌকাতেই আমাদের বাজিমাত হবে। জুমন বলল, কিন্তু ওপেন আসবে না ক্লোজে আসবে সেটা তো বলল না। সাধুরা কোনোদিন কি সব কিছু খুলে বলে? আমার তো মনে হয় ক্লোজ ধরতে হবে। তা কেমন করে? কেন? মর্গেই চারু কি নানি, মরণকে তো আর ওপেন বলা যায় না। মৃত্যুটা তো এক ধরনের ক্লোজ। সুতরাং শেঠ বলল, আমার তো মনে হয় 11, কারণ নানিকে বেটে গেয়া 11, 11টাই আসলে ঠিক। 11 কি করে? 10-এর উপর তো কোনো নাম্বার নেই। তারও ব্যাখ্যা আছে। ওপেনে টু ক্লোজ 11, তার মানে 1 এবং 1। আসলে এইটাই ঠিক মনে হয় আমার কাছে। শেতাব সিং বলল এবং বলেই সে বিলম্ব না করে নাম্বার ধরতে চলে গেল। এরপর জুমন এবং গোলাপ সিং রওনা হয়ে গেল। শেঠ ভুসরিমল তখনও আকাশ পাতাল ভাবছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে একসময় সেও বেরিয়ে গেল। পাঠক বন্ধুরা, এতক্ষণ আপনারা পর্ব 9 শুনলেন। এবার শুনবেন আমি গাধা বলছি 10ম পর্ব। দ্বিতীয় দিন ছক্কা চৌকা কোনোটাইতেই লাগলো না। ছক্কা চৌকা একেবারে মাঠে মারা গেছে। যুবন, গোলাপ সিং আর শেতাব সিং ড্রয়িং রুমে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। অবশ্য শেঠকে খুব হাসি খুশি মনে হচ্ছিল। আজ আবারও নাকি সে 2 লাখ টাকা দাও মেরে দিয়েছে। শেঠ 2 লাখ টাকা পেল কি করে? জুমন জিজ্ঞেস করল। জুমন, কেন? আমারও জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল। সেখানে চৌকা ছক্কা কিছুই এলো না।
শেঠ এত টাকা পেল কি করে? শেঠ মুচকে হেসে বলল, তোমরা তো হৈ হৈ করে চলে গেলে। তোমরা চলে গেলে আমি বেশ কিছুক্ষণ আরও চিন্তা করলাম। যোগী মহারাজ এত সোজা কথায় কি আর নাম্বার বলে দেয়? নিশ্চয়ই এতে কিছু কিন্তু আছে। অনেক চিন্তা ভাবনার পর গুরুজির শেষ কথাটাই আমার বেশ মনে ধরল। জু জিতাই ভিহারা অর্থ একেবারে পরিষ্কার, অর্থাৎ হার জিত সমান। এজন্য আমি বন্দিতে টিকিট ধরলাম। সাবাস শেঠ, আমি বললাম। তুমি দেখছি আজকাল আমার সব কথা ধরে নিতে পারো। তা কেন পারবো না গুরু? সারা জীবন আপনার পদসেবা করেছি, কিছুই কি পাইনি এখানে? জুমন বলল, ঠিক আছে, এখন থেকে সাধু বাবার কথা শুনে তুমি যে নাম্বার ঠিক করবে আমিও তাই বলবো শেঠ। আমার সাথে দালালি করো না যেন। হাতে বানানো নাম্বার বললে ভালো হবে না বলছি। আজকে আমি কিন্তু নাম্বার টাম্বার বলা বলির মধ্যে নেই। আমি বললাম, কেন যোগী মহারাজ, আমরা কোনো অপরাধ করেছি? শেঠ দুহাত জোর করে বলল, আসলে ব্যাপারটা হলো রোজ রোজ নাম্বার বলা আমার জন্য নিষেধ আছে। শুধু পূর্ণিমার দিনই আমি নাম্বার বলতে পারবো। আমি ভেবে নিয়েছিলাম যেভাবে হোক আমাকে এ যাত্রা কোনো রকম ইজ্জত রক্ষা করে যেতে হবে। এরপর যদি মদ খেয়ে অন্তর্ধান হয়ে নাম্বার বলতে পারি, একদিন না একদিন ধরা পড়ে যাবই। এখানে দিব্যি আরামেই তো আছি। এভাবেই পূর্ণিমার ভাওতা দিয়ে আর মাসখানেক যদি নির্ঝঞ্ঝাটে থাকতে পারি, দোষ কি? এরপর যা হয় হবে। আগামী পূর্ণিমাতেও যদি আমার অর্থহীন বকাঝকা থেকে ওরা কোনো নাম্বার বুঝে নিয়ে কিছু পেয়ে যায় তাহলে তো পোয়া 12। আর না পেলে মানে মানে কেটে পড়ব। আর নয়তো তখন ওরাই ডান্ডা মেরে বের করে দেবে এক সময়। গোলাপ সিং বলল, শেঠ, মাসে একবারও যদি আমার নাম্বার ঠিক ধরতে পারি সারা বছরের কোনো চিন্তা করতে হবে না। আমি একবার এক পাগলা বাবার চক্করে পড়েছিলাম। গুরুজি তো তবু নাম্বার কষ্ট করে বলেন, কিন্তু তার কাছ থেকে নাম্বার বের করা বড় ঝক্কির ব্যাপার ছিল। সারাদিন তেল মালিশ করেও কেউ কোনো নাম্বার বের করতে পারত না। সত্যি বলতে কি, তিনি কোনো কথাই সোজা বলতেন না। তার আজব ধরনের ইশারা ইঙ্গিত থেকে নাম্বার বুঝে নিতে হবে। একেবারে তো তিনি আমার মুখের পানে পিক দিলেন। আমি তক্ষুনি দৌড়ে গিয়ে পাঞ্জা ধরলাম। ধরতেই বাজিমাত। সেদিন তিনি হাতের লাঠি দিয়ে আমাকে বসিয়ে দিলেন এক ঘা। আমি বুঝলাম এক্কা ধরতে হবে। লাঠি তো একই মতোই সোজা কিনা। এবারও বেশ মালপানি পেয়ে বসলাম। বড় কামেল মানুষ ছিলেন, কিন্তু তারপর হঠাৎ এক সময় তিনি এমন ডুব মারলেন যে কোনো দিনই দেখা পেলাম না তার। আজ তিনি থাকলে তার জুতা সাফ করেই আমার ভাগ্য ফিরে যেত। চিন্তা করো না গোলাপ সিং, আমাদের সাধু কম কিসে। পূর্ণিমার দিনে আমি সরাসরি অস্বীকার করে বসলাম, আজ আমি নাম্বার বলতে পারবো না। কেন মহারাজ, আমরা কি অপরাধ করেছি? আজ হিমালয় থেকে আমার ডাক এসেছে। গুরু সভ্রনাথ আমার উপর রেগে আছেন। কৈলাস পর্বতে আজ 2000 বছর অবধি তিনি সমাধি আসনে বিরাজমান। আজকেই আমাকে হিমালয়ে রওনা দিতে হবে। কেন মহারাজ, আপনার উপর রেগে আছেন কেন তিনি? বলল, আমি বোম্বেতে এসে আমার কর্তব্য ভুলে গেছি। তার চাঁদা তুলবার জন্য তিনি আমাকে বোম্বে আসার আজ্ঞা করেছিলেন। হায় হায়, আমি সব ভুলে গেছি। তার জন্য যে 21 লাখ টাকা জমা করতে হবে, কি আশ্চর্য! কোথায় আমার কর্তব্য আর কোথায় তোদের পাঞ্জা ছক্কা?
তোরা আমাকে ডুবিয়েছিস। গুরু, আপনি বলেন তো, কৈলাসের গুরুর জন্যে এক্ষুনি আমি 1,00,000 টাকার চেক কাটছি। শেঠ বলল, 1,00,000 টাকায় কি হবে? আমার দরকার 21,00,000। আর গুরু বলেছেন একজনের কাছেই সব টাকাগুলো চাইতে। সে যদি দিতে না পারে তাহলে আর কারো কাছে যেন না চাই। কিন্তু আমার কাছে তো 21,00,000 নাই গুরুজি। শেঠ ভুসুরিমল অপরাধীর মতো হয়ে গেল। বলল, আমি কি তোমার কাছে 21,00,000 টাকা চাই নাকি? আমি চাই আমার ধ্যান জ্ঞান থেকে তোমরা যেসব টাকা কড়ি পেয়েছ তার অর্ধেক টাকা আমার নামে ব্যাংকে জমা করতে থাকো। জমা করতে করতে যখন 21,00,000 হবে তখনই না হয় আমি হিমালয় রওনা দেব। আমার কোনো আপত্তি নেই গুরু মহারাজ। আপনি তো আপনার চরণের দাস, যা হুকুম করবেন তাই করব। নির্দিষ্ট সময়ে আবার মাহফিল বসল, বোতল বোতল হুইস্কি চলল। আজ আমি এমন সব তন্তর মন্তর পড়ব যে কারো ভাগ্যে কিছু না পড়ে। এরপর যদি কিছু পেয়ে যায় ওরা, তার অর্ধেক তো আমার জন্য বরাদ্দ রইলই। তা না হলে ওরা আমার উপর একটা না একটা অভিযোগ খাড়া করবে। ব্যাস, এই যাত্রা কেটে গেলে আর কিছুকালের জন্য নিশ্চিন্ত হতে পারি। সারার জগৎটাই এ ধারার। সততা এবং ভালো মানুষের অর্থই হলো সারা জীবন তুমি ভুখা থাকো এবং গাধা হয়ে ধুঁকতে ধুঁকতে মারা যাও। এখন থেকে আমি ওদের মতোই ব্যবহার করব। ওদের মাথায় রেখে কাঁঠাল ভেঙে খাবো, নইলে আমার মতো গাধার কোনো উপায়ান্তর নেই। নাম্বার বলার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মাথায়ও রক্ত চড়ে যেতে লাগলো। কি রকম আহাম্মক আর মূর্খ এই লোকগুলো! পয়সার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এদের কাছে ধর্ম, রাজনীতি, কৃষ্টি, সভ্যতা এবং মানব জাতির ভবিষ্যৎ চিন্তার কোনো মানেই নেই। অর্থের সীমিত গণ্ডির মধ্যেই এদের আনাগোনা। আত্মার উপর অন্ধত্বের পট্টি বেঁধে বর্তমান, ভবিষ্যৎ আর অতীতকে ভুলে লোভী কুকুরের মতো অর্থের বেদিতে আত্মাহুতি দিচ্ছে। হতভাগাগুলো কেমন করে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে আমার মুখ থেকে কথা বের হলে ঝাঁকে ঝাঁক নোট ঝরতে থাকবে উপর থেকে। আমি ক্রোধে উন্মত্ত হয়ে বললাম, শুয়োরের বাচ্চা হারামিগুলো! হঠাৎ ওরা চারজন এক পলকের জন্য চমকে উঠল, আবার নড়েচড়ে সোজা হয়ে বসল। হতভাগা চামারগুলো খেটে খেতে চায় না, 1 পয়সা দিয়ে দেশে উন্নতি করবে না। শুধু জুয়া, লটারি, রেস, স্মাগলিং, বদমাইশি, চুরি, ডাকাতি, ঘুষ, জালিয়াতি, হত্যা, সব রকম খারাপ কাজে লেগে আছে। তারপর আবার ন্যাকামি করে বলবে এদেশে উন্নতি হচ্ছে না কেন, এদেশের দারিদ্র্য কেন যায় না, লোকদের এত দুঃখ দুর্দশা কিসের? বেটা চোর, বদমাস, কুত্তা, কমিনা কামজাত, শুধু রাতারাতি বড়লোক হবার শখ। শুধু নম্বর আর নম্বর। না, নম্বর আমি বলবো না। কেন বলবো? আমি পারবো না নম্বর বলতে। যাও, যা ইচ্ছে তাই করোগে। রাগে আমার গা থরথর করে কাঁপছিল আর মুখ থেকে গরম ফেনা বের হচ্ছিল। আমি ক্ষোভে, ঘৃণায় ওদের লক্ষ্মী ছাড়া পিশাচ চেহারাগুলোর দিকে চরম ন্যাক্কারজনক কটাক্ষ হেনে রুম ছেড়ে বেরিয়ে গেলাম এবং দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনতে লাগলাম। শেতাব সিং বলল, মিষ্টি গাধাটার হলো কি? আমাদের খেয়ে আমাদের গাল দিচ্ছে। ফলের রস, চা, কত খাবার আয়োজন, শোবার জন্য নরম বিছানা, থাকার জন্য সাজানো কামরা, টেলিফোন, ঝালর, আরো কত আরাম আয়েশের উপকরণ ভোগ করছে।
অথচ এমনভাবে আমাদেরকে গালি দিচ্ছে। আমি এক্ষুনি পিস্তল মেরে ওর জীবন লালা সঙ্গ করে দেব। যুবন তাকে থামিয়ে দিয়ে বলল, রস্য, সেতাব, তুমি কিছুই বুঝো না। গুরুজি সাধে কি আর রেগেছে? নিশ্চয়ই আমরা কোনো অপরাধ করেছি। গোলাপ সিং মাথা চুলকাতে চুলকাতে বলল, যুমন ঠিক বলেছে, অবশ্যই আমরা কোনো অপরাধ করেছি, নইলে গুরু আমাদের গাল দেবে কেন? শেঠ সবাইকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো না, কি হয়েছে? সাধুর গালি তো আকাশবাণী, তার কথা নিয়ে মন ভার করলে চলে? তোমরা এখনো টের পেলে না সাধু বাবা তো নম্বর বলে ফেলেছেন। এ কি, নম্বর বলল আবার কোন সময়? শুধু গালিই তো দিল এতক্ষণ। গালি তো দিল, কিন্তু পয়লাতেই কি গালি দিল খেয়াল করেছো? কেন, শুয়োরের বাচ্চা হারামি থেকে শুরু করে চোর, বদমাস, পাজি, কুত্তা সব গালিই তো দিল। তাহলে হিসাব করে দেখো, প্রথম দুটি গালি এবং শেষের দিকে 6টি গালি। এখন তো বেশ বুঝতে পারছো আজ ওপেন 2 এবং ক্লোজে হয় আসবে। সাধু বাবা আজ প্রাণ ভরে আমাদের গালি দিয়েছেন, আর আমরাও ইচ্ছামতো 2 আর ছক্কাতে ধরব, সব পয়সা নিঃশেষ করে ধরব। বোম্বের সকল ধন দৌলত লুটে নেব আজ। শেঠ ভুসুরিমল এর কথা শুনে সবার চোখ বিস্ময়ে বিস্ফারিত। একটা কিছু পেয়ে যাওয়ার মতো তারা খুশিতে আটখানা হয়ে উঠল। আমি তাড়াতাড়ি করে আমার কামরায় চলে এলাম আর লোকগুলোর কাণ্ড কারখানা সম্পর্কে চিন্তা করতে লাগলাম। টাকার জন্য এরা কি না করতে পারে, টাকার জন্য এরা গালি শুনতে রাজি। আমি মনে মনে বললাম, কালকে যদি এরা নম্বর মাফিক কিছু না পায়, নির্ঘাত আমাকে পিস্তল মেরে শেষ করে ফেলবে। আমি এখন পালিয়ে বাঁচার জন্য মনে মনে অনেক ফোন দিয়ে আঁটলাম, কিন্তু কড়া পাহারায় থেকে তার কিছুই করা সম্ভব নয়। তাছাড়া রাত্রিবেলা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে যায়। ভোরবেলায় যখন তালা খুলল, ভয়ে আমার গা কাঁপছিল। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। আমার সামনে 4 জন ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে। আমি ভয়ে 1 পা 2 পা করে পিছু হটছি, কিন্তু হঠাৎই ওরা হুমড়ি খেয়ে আমার পায়ের উপর পড়ল। আজকের মতো বাজিমাত কোনোদিনই হয়নি তাদের। যুমন 70,000 টাকা পেয়েছে, গোলাপ সিং 30,000, সেতাব সিং 50,000, আর শেঠ ভুসুর মিল তার সমুদয় পুঁজি দিয়ে টিকিট ধরেছিল, সে পেয়েছে পুরো 64 লাখ টাকা। বাপরে! এখন তারা খুশিতে হাসছে, ক্ষণে ক্ষণে কাঁদছে, ক্ষণে আমার পায়ে চুমু দিচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে ওরা পাগলের মতো কি করছিল আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। ভগবান, মালিক, মহর্ষি, দেবতা, সাধুর ফকির, দরবেশ, আমি জোরসে একটা ধমক দিয়ে বললাম, ভাগো এখান থেকে, আমাকে একা থাকতে দাও। হুকুম শুনে একসঙ্গে সবাই আমার পা ছেড়ে দিয়ে পিঠে হটে গেল এবং হাত জোর করে কাঁপতে কাঁপতে পিছু হটে যাচ্ছিল। আমি ততোধিক গর্জন করে বললাম, শেঠ, তুমি যেও না, তোমার সাথে আমার কথা আছে। সবাই চলে গেলে আমি শেঠের আপাদমস্তক দেখে নিয়ে বললাম, সত্য সত্য বলো, কত টাকা পেয়েছ আজ? শেঠ মাথা নত করে বিনীতভাবে বলল, 64 লাখ টাকা গুরুদেব, মাত্র 64 লাখ। আমার 32 লাখ আলাদা করে দাও, এখনই দিচ্ছি। বলেই শেঠ তার কামরায় চলে গেল এবং কাঁপা কাঁপা হাতে ট্রেজারি খুলে 32টা বান্ডিল এনে আমার পদপ্রান্তে জমা করল। সবগুলো 1000 টাকার নোট। একসাথে এত টাকা দেখে আমার স্বর বদলে গেল। আমি প্রসন্ন হয়ে বললাম, বেটা, আমি অত্যন্ত খুশি হয়েছি তোর উপর, এজন্য আমি তোকে 2 লাখ টাকা বকশিশ দিচ্ছি। এখন থেকে 2টা বান্ডিল তুলে নে।
বাদ বাকি টাকাগুলো নিয়ে আমার সাথে ব্যাংকে চলো। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমি গাধা বলছি 10ম পর্ব শুনলেন। এবার শুনবেন পর্ব 11। ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট গিয়ে ম্যানেজারকে জানালো যে তার সাথে দেখা করার জন্য এক গাধা অপেক্ষা করছে। ম্যানেজার চোখ কপালে তুলে বললেন, গাধা? ব্যাংকে গাধার আবার কি কাজ? আমি ব্যাংকে পা দিতেই চারদিকে একটা হইচই পড়ে গেল। কেরানিরা হাতের কাজ রেখে চোখ ছানা বড়া করে আমাকে দেখছিল। শেঠ ভুসুরিমল সেসব উপেক্ষা করেই আমাকে নিয়ে সোজা ম্যানেজারের কামরাতে ঢুকে পড়ল। এসব কি হচ্ছে? ম্যানেজার প্রায় চিৎকার করে উঠলেন। শেঠকে উদ্দেশ্য করে বললেন, জনাব, এটা ব্যাংক, এটা আস্তাবল নয়। শেঠ কিছু একটা বলতে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ম্যানেজার সাহেব, বিপদ তো এখানেই যে যারা থাকবে ব্যাংকে তাদেরকে আস্তাবলে বন্ধ করে রাখা হয়েছে, আর যারা থাকবে আস্তাবলে তারাই আজ ব্যাংকের চেয়ার দখল করে আছে। ম্যানেজার আমাকে কথা বলতে দেখে একেবারেই ভ্যাবাচেকা খেয়ে গেলেন। গাধা, এই আবার মস্ত পরিচয়! আমি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাই। আমার দিকে হাত এগিয়ে দিয়ে বললেন, আপনার পরিচয়? গাধাদের আবার পরিচয় কি? তবে আমি আপনার সময় নষ্ট করব না। আমাদের এখানে গাধাদের অ্যাকাউন্ট খোলার কোনো বন্দোবস্ত নেই। বন্দোবস্ত করে নিলেই হয়। আমি নগদ টাকা নিয়ে এসেছি। ব্যাংকের যাবতীয় ফর্মালিটিস মেনে চলতে আমার কোনো আপত্তি নেই। না, তা হয় না। আপনি যদি মানুষ হতেন তবে এক কথা ছিল। এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনার কাছে যারা আসে তারা সবাই মানুষ? আমি অনেক মানুষকে পশুদের চেয়েও নিকৃষ্টভাবে জীবন যাপন করতে দেখেছি। আপনার এই অফিসেই এমন সব মানুষ আছে যাদের তুলনায় পশুজাত অনেকাংশ শ্রেয়। আমাকে ক্ষমা করবেন, এ ব্যাংকে কোনো চতুষ্পদ জন্তু বা পশু পাখি অ্যাকাউন্ট খুলতে পারে না। পশু আর মানুষের মধ্যে প্রভেদ কি? যে কথা বলে সেই তো মানুষ। আমি যখন কথা বলতে পারছি, আমাকেও মানুষ বলতে পারেন আপনি। দয়া করে তর্ক করে বৃথা সময় নষ্ট করবেন না। পশুদের কোনো অ্যাকাউন্ট হয় না এখানে। এর বেশি আমি আর কিছুই বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিবেন কি? বলুন। এই যে ভদ্রলোক আপনার ব্যাংকে টাকা জমা দিতে আসে, তাদেরকে আপনি কি দেন? তাদেরকে দেব আবার কি, বরং আমরা সুদ নিয়ে থাকি তাদের কাছ থেকে। তার মানে হচ্ছে আমাদের টাকাও আপনার কাছে থাকবে আর সুদও আমরাই দেব। বেশ তো। আপনি যদি সেভিংস বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, তখন আমরাই আপনাদেরকে আবার সুদ দিই। আপনি বা আমাকে সুদ দিতে যাবেন কেন? আমার টাকা আপনার কাছে বসে বসে ডিম পাড়ে নাকি? ম্যানেজার উঠে বললেন, মশাই, আসল কথা হচ্ছে একজন দুজন করে এই যে এত লোকের টাকা জমা হয়ে লাখ লাখ টাকা হচ্ছে, আমরা সে টাকা বড় বড় শিল্প কারখানায় খাটাই এবং তা দিয়ে নানা কারবার করি। তা থেকে ব্যাংক প্রতি বছর লাখো লাখো টাকা আয় করে থাকে। তার মানে হচ্ছে গরিব বেচারিরা তাদের কষ্টার্জিত পুঁজি এনে এখানে জমা রাখে, আর তা দিয়ে আপনারা নাড়াচাড়া করে বেশ 2 পয়সা কামিয়ে নিচ্ছেন, এই না? হ্যাঁ, অনেকটা তাই। তাই যদি হয়, এখানে গাধাদের অ্যাকাউন্ট খুলতে বাধা কি? আপনি দেখছি বড্ড রসিক। গরিবের রসিকতাই তো বড় সম্বল। দুঃখ বিষাদকে হেসে উড়িয়ে না দিতে পারলে তাদের বাঁচবার উপায় আছে? আচ্ছা ম্যানেজার সাহেব, মনে কিছু করবেন না।
আপনাকে বিরক্ত করলাম, এখন আসি বলেই আমি ম্যানেজারের কামরা থেকে বেরিয়ে এলাম। আমি বাইরে চলে এলে শেঠ ভুসুরিমল ম্যানেজারকে বলল, তুমি বড্ড ভুল করেছ দয়ালুরাম। এই গাধা 30 লাখ টাকা জমা করতে এসেছিল। 30 লাখ? ম্যানেজার একেবারে আকাশ থেকে পড়ল। ম্যানেজার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। গাথাটা গেল কোথায় বলে ম্যানেজার দৌড়াতে দৌড়াতে ম্যানেজারের দেখে ব্যাংকের সবাই হইচই পড়ে গেল। আরে ও গাধা, মানে জনাব গাধা সাহেব, দয়া করে একটু দাঁড়ান স্যার, একটু কথা শুনে যান। আমি পেছনে ফিরে দেখলাম ম্যানেজার দৌড়ে আসছে। কি ব্যাপার, এত ব্যস্ত হচ্ছেন কেন? দৌড়াতে চলে এলো ম্যানেজার। রশিটা হাতে নিয়ে অত্যন্ত বিনীত হয়ে বললেন, আমার বড্ড ভুল হয়ে গেছে স্যার, চলুন আপনি ফিরে চলুন। আপনার অ্যাকাউন্ট খুলতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমি যে এক গাধা। আপনি গাধা হন আর যাই হন, কোনো আপত্তি নেই আমাদের, চলুন ভেতরে চলুন। ম্যানেজার প্রায় 5 হয়ে সালাম করলেন। আমার কামরায় ঢুকেই ঘন ঘন বেল বাজালেন। অ্যাকাউন্ট ফর্ম আনো, সই ফর্ম আনো, পাসবুক ফর্ম আনো, আর হ্যাঁ, আপনি 30 লাখ টাকাই কি জমা করবেন স্যার? বলতে বলতে ম্যানেজার হাঁফিয়ে উঠলেন। আমি সংক্ষেপে বললাম, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, 20 লাখ ফিক্সড ডিপোজিট, 5 লাখ সেভিংসে আর 5 লাখ জেনারেল অ্যাকাউন্টে রাখুন। না, আমি 21 লাখ টাকা রাখবো ফিক্সড ডিপোজিটে, 4 লাখ জেনারেল অ্যাকাউন্টে। 20 লাখ না রেখে 21 লাখ কেন? স্টেট জিজ্ঞাসা করলো। 21 লাখ গুরুর জন্য রাখতে চাই, টাকাটা জমা না করে হিমালয়ে যাই কি করে? আমি কৈলাস পর্বতের গুরুর কথা মনে পড়তেই শেঠজি চুপসে গেল। ম্যানেজার আমার সামনে ফর্ম এগিয়ে দিয়ে বললেন, নিন সই করুন। আমি সই তো জানি না, গাধারা তো লিখতে জানে না। ঠিক আছে, তাতে কিছু যায় আসে না, টিপ সই দিলেও চলবে। টিপ সই তো দিতে পারবো না, আমার কোনো আঙ্গুল নেই, পায়ের ছাপ ছাড়া সই করার মতো আমার কোনো যোগ্যতাই নেই। তাতেও চলে যাবে। 30 লাখ টাকার জন্য পায়ের ছাপ কেন, লেজের ছাপ দিলেও চলবে বলেই ফর্মটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন পায়ের ছাপ দিন। শেঠ ভুসুরিমল বলল, একটু থামুন গুরু। কেন? আমার কথার উত্তর না দিয়ে সে ম্যানেজারকে বলল, এ টাকার জন্য ওভারড্রাফট কত পাবো? ওভারড্রাফট আবার কি? আমি বললাম। সেটা আমাকে ওভারড্রাফট সম্পর্কে বুঝিয়ে বলল। ওভারড্রাফট হলো আপনার অ্যাকাউন্ট আছে, প্রয়োজন বোধে আপনার জমাকৃত টাকার চেয়েও বেশি টাকা তুলতে পারেন। ম্যানেজার বললেন, 1 লাখ টাকা পর্যন্ত ওভারড্রাফট দিতে পারবো আমি। না, 2 লাখ দিতে হবে, শেঠ বলল। ঠিক আছে, 2 লাখে দেবো। ঝটপট আপনি সইটা মানে পায়ের ছাপটা দিয়ে ফেলুন। আমি যখন বিভিন্ন ফর্মে পায়ের ছাপ দিচ্ছিলাম, এমন সময় একজন গোপেচারী ধরনের লোক এসে ম্যানেজারকে অনুনয় করতে বলল, ম্যানেজার সাহেব, আমার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন, ঔষধ কেনার জন্য 150 টাকার দরকার। আমার অ্যাকাউন্টে আছে মাত্র 50 টাকা। দয়া করে আমাকে 150 টাকার বন্দোবস্ত করে দিন। এ যাত্রা আমাকে বাঁচান। 2 দিন পর যখন বেতন পাবো, টাকাটা তখন পরিশোধ করে দেব। ব্যাংক আপনাকে ওভারড্রাফট দেবে এমন কথা বলেছে? না, কিন্তু আমার স্ত্রীর যে কঠিন অসুখ, ওষুধ না কিনতে পারলে মরেই যাবে। দয়া করে। না, আমি এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারি? এই কথা শুনে লোকটি কাঁদো কাঁদো হয়ে বেরিয়ে গেল। আমি ম্যানেজারকে বললাম, 20 লাখ টাকা জমা দিচ্ছি বলে এক গাধা 2 লাখ টাকা ওভারড্রাফট পাচ্ছে, আর একজনের বউ মারা যাচ্ছে, তাকে আপনি 100 টাকা দিতে পারলেন না।
এটাকে আপনি মানুষের ব্যাংক বলতে চান? ম্যানেজার কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দরজা ঠেলে আবার একজন লোক ঢুকলো। গায়ে বাদামি রঙের কামিজ, পরনে সাদা প্যান্ট আর পায়ে পেশোয়ারি চপ্পল। লোকটির হাতে একখানা চেক। সে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, কাটাকাটি ফিল্ম কোম্পানি আমাকে 150 টাকার চেকটা দিয়েছে, অথচ ক্লার্ক বলছে অ্যাকাউন্টে নাকি মাত্র 140 টাকা আছে। 140 টাকা আছে তো আমি কি করব? ম্যানেজার বলল, আপনি এক কাজ করুন, কাটাকাট ফিল্মের অ্যাকাউন্টে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে ফটাফট আমার চেকটা ক্যাশ করে দিন, আমার টাকা হয়ে যাক। 140 টাকা তো উসুল হয়ে যাচ্ছে। ম্যানেজার বলে, ও। আমি লোকটির চালাকিতে মুগ্ধ হয়ে ম্যানেজারকে তার পরিচয় জিজ্ঞেস করলাম। ম্যানেজার বললেন, ইনি হলেন দাদা ধুমল, কাটাকাট ফিল্ম কোম্পানির ডিরেক্টর। এ কথা বলেই তিনি আমাকে চেক বুক ইত্যাদি বুঝিয়ে দিয়ে বললেন, নিন, আপনার ব্যাপার চুকে গেল, বলেন আর কি করতে পারি আপনার জন্যে। এখন আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি? আলবৎ 100 বার, যত টাকা ইচ্ছে তুলতে পারেন, শুধু পায়ের ছাপ দিয়েই চেক কাটতে হবে। আলবৎ আপনার ছাপকেই আপনার সই মনে করা হবে। বেশ। তারপর শেঠ বললাম, শেঠ 1 লাখ টাকার একটা চেক কেটে দাও, আমি পায়ের ছাপ দিচ্ছি। 1 লাখ টাকা নিয়ে বাইরে এলে শেঠ আমাকে, এ টাকা দিয়ে কি হবে গুরু? বেশ বকবক করো না বলছি, ওই মোড়ের জেনারেল স্টোরে গিয়ে একটা টাকার থলে কিনে এনে তাতে টাকাগুলো রেখে আমার গলায় ঝুলিয়ে দাও। শেঠ কোনো কথা বলতে না পেরে গজর গজর করতে বলতে লাগলো, শেষকালে গাধাটার মাথা খারাপ হয়ে দেখছি। শেঠ মনে করেছে আমি শুনিনি। মনে মনে বললাম, আচ্ছা, তোকেও জ্ঞান দান করতে হবে দেখছি। যখন শেঠ মোড়ের দিকে অদৃশ্য হয়ে গেল, কে যেন ডাক দিল, শেঠ। আমি চারদিকে তাকিয়ে কাউকেই দেখলাম না। আবার কে যেন বলল, শেঠ, আমি তোমাকেই ডাকছি শেঠ। এবার চেয়ে দেখলাম দাদা ধুমল আমাকে উদ্দেশ্য করে বলছে, শেঠ আইসক্রিম খাবে? না। জিলিপি খাবে? না। চমৎকার সাচি পান খাবে? না, কিছুই খাবো না। কেন? কি জন্য তোষামত করছো, খুলেই বলো না। তোষামত আমি তোমার বাবাকেও করি না, কিন্তু তোমাকে একটা মজার কথা শোনাবো। একটু এদিকে কোণের দিকে এসো। আমি তাকে অনুসরণ করে এক কোণের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে সে আমার সাথে ফিস ফিস করছিল। শেঠকে আসতে দেখে হঠাৎ আবার দেখা হবে বলে কেটে পড়ল সে। শেঠ তাকে চলে যেতে দেখল না, আমার সাথে কথা বলতেও দেখল না। শেঠ থলেতে টাকাগুলো গুনে থলে ভর্তি করে আমার গলায় বেঁধে দিল। তারপর আমার পা ছুঁয়ে হাত জোর করে বলল, গুরু মহারাজ, এখন থেকে নগদ এখান থেকে আপনি হিমালয়ে রওনা হবেন। টাকাগুলো আমার গলায় বেঁধে দিতেই আমার সারা দেহ শক্তি সাহসে টকবক করে উঠল। শিরা উপশিরায় যেন রক্ত প্রবাহ ছুটে সারা দেহ মন এক নতুন প্রাণ চাঞ্চল্যে উজ্জীবিত হয়ে উঠল। আমি চোখ পাকিয়ে বললাম, বোকা কোথাকার, হিমালয় যাব মরতে? কেন? কৈলাসগুরুর চাঁদা আর কৈলাসগুরুর ভক্তি ভজন সব এখন বোম্বেতেই হবে। তার মানে একটা ফিল্ম কোম্পানি খোলা হবে। বন্ধুরা, এতক্ষণ আমি গাধা বলছির 11তম পর্ব শুনলেন। এবার শুনবেন পর্ব 12-এর পাঠ করছে আমি নাসির আহমেদ কাবুল। শেঠ ভুসুড়িমল প্রায় আঁতকে উঠে বলল, গুরুজি, আপনি ধ্বংস হয়ে যাবে, এক কাজ হাত দিবেন না। ধ্বংস হব কেমন করে? ধুমল আমাকে সব কিছু বাতলে দিয়েছে।
মাত্র ৪৮ টাকায় ফিল্ম কোম্পানি খোলা যায়। মাত্র ৪৮ টাকা? আপনার মাথা তো খারাপ হয়নি গুরু? শেঠ, আমাকে অত গাধা মনে করো না। আমি সব বুঝে শুনে করছি। দাদা ধুমল আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। সে বলছে মাত্র ৪৮ টাকা দাও, আমি তোমাকে ফিল্ম কোম্পানি খুলে দেব। আমি তাকে ১০০ টাকা দিয়েছি। রাতারাতি সে ফিল্ম কোম্পানির সব কিছু বন্দোবস্ত সেরে কাল সকাল এখানে আসবি। ফিল্ম কোম্পানি কি ঘরের কথা যে ইচ্ছে করলাম আর হয়ে গেল? তুমি বুঝতে পারছো না শেঠ। দাদা ধুমল আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। তাছাড়া আমাদের এতে তেমন লোকসানই বা কি আছে? নগদ ৪৮ টাকা আর তেমন কি? ৪৮ টাকাতে যদি ৪৮ লাখ টাকা মুনাফা পাওয়া যায়, দোষ কি? এত টাকা লাভ কে দেবে আপনাকে? কি লাভ হবে? আমি সব বুঝে নিয়েছি, তোমাকেও বুঝিয়ে দেব। কাল সকালে দাদা ধুমল আসলেই সব বুঝতে পারবে। পরদিন দাদা ধুমল তার বিজনেস ম্যানেজার সুমনকে নিয়ে এসে হাজির। সুমন দাদা ধুমলের চেয়েও হালকা পাতলা। তার চকচকে চোখ দুটি চারিদিকে ঘন ঘন ঘুরঘুর করছিল। চেহারায় চিরস্থায়ী একটা ক্ষুধার ছাপ, কিন্তু মাথা বড় পরিষ্কার। তার চোখের শ্যান জ্যোতি সবাইকে যেন কাতুকুতু দিচ্ছিল। শেঠ ভুসুড়িমল বলল, মাত্র ৪৮ টাকায় ফিল্ম কোম্পানি, আবার তাতে ৪৮ লাখ টাকা লাভ কি করে হয়? দাদা ধুমল একটা প্যাকেট খুলল। আমি বললাম, এগুলো কি? এগুলো আপনার কোম্পানির লেটার প্যাড, এগ্রিমেন্ট ফর্ম আর রসিদ বই। আমার বিজনেস ম্যানেজার সুমন রাতারাতি এগুলো ছাপিয়ে নিয়েছে। ১০ টাকা তো এতেই চলে গেছে। নিজেদের পকেট থেকে এক পয়সা যাবে না জনাব, সুমন বলল। আমি প্রেসে কন্ট্যাক্ট করে নিয়েই এগুলো ছাপিয়েছি। আমাদের কোম্পানির সব কিছুই এখানে ছাপানো হবে। বড় বড় রঙিন পোস্টার ছাপানো হবে। পাবলিসিটিতে যে ২৫,০০০ টাকা খরচ হবে, তার সব কিছু ওখানে ছাপা হবে। কিন্তু ৪৮ টাকায়? আগে পুরোটা শুনে নাও। ৪০,০০০ টাকার ১ পয়সাও আমাদের দিতে হবে না। সব টাকা দেবে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর আবার কারা? আমি জিজ্ঞেস করলাম। তারাও আমাদের মতো শেঠ। তারা আমাদের ছবি ডেলিভারি নেবে, কিন্তু টাকা পয়সা ছাড়া ছবি হবে কেমন করে? ছবিতে নাকি বড় বড় অভিনেতারা কাজ করে, লাখ লাখ টাকা দিতে হয় তাদেরকে। শুধু ৪৮ টাকা দিয়ে তো তুমি কেমন করে ছবি তৈরি করবে? কেমন করে হবে তাই তো বলছি। অশ্বনী কুমার বাল্যবন্ধু, সে আমাকে দাদা ধুমল ডাকে। আমিও তাকে দাদা গুণী বলি। গত রাতে আমি তার সাথে দেখা করেছি। আমি বললাম, দাদা গুণী, আমার ছবিতে কাজ করবে? সে বলল, এখন আমার হাতে গোটা ২০ ছবি আছে, তোমরাও তালিকাভুক্ত করে নেব, দোষ কি? আমি বললাম, প্রথম ১০ দিন কিন্তু ১ পয়সাও দিতে পারবো না। অন্যদের তুলনায় পয়সা কম দেব। সে বলল, তুই হলি আমার বাল্যবন্ধু। তুই যদি ১ পয়সাও না দিস, আমি কি করতে পারি? তবে আমি সচরাচর ২.৫ লাখ টাকা নিয়ে থাকি। তুই না হয় ২ লাখ টাকা দিবি। আমি বললাম, ২ লাখ টাকা দেব না, ২.৫ লাখ দেব। সে বলল, তাই হোক, পয়সা দিয়ে আমাদের কি কাজ? বন্ধুত্বই আমাদের বড় জিনিস। সুমন বলল, আর আমিও বিজেন্দ্র কুমারের কাছে গিয়েছিলাম। এককালে আমরা দুজন একই পরিচালকের অধীনে সহকারী হিসেবে কাজ করেছিলাম। সেকালেই আমরা কত দুঃখ কষ্ট সহ্য করেছি। ভগবান
আজ তাকে কত বড় বানিয়ে দিয়েছে, কিন্তু ধন্যবাদ দিতে হয় তাকে। বড় হয়েও সে বন্ধুদের ভুলে যায়নি। আমি যখন আমাদের ছবির কথা বললাম, সে ভাবে গদগদ হয়ে আমার হাত চেপে বলল, শুয়োর, তোর ছবিতে কাজ করব না তো কার ছবিতে করব? সে তোমাকে শুয়োর বলল? শুয়োর বলেছে আদর করে, কারণ আমাদের মতো এমন নিবিড় বন্ধু তার হয় না। আমি তাকে জিন্নি বলে ডাকি। আমি বললাম, জিন্নি, প্রথম 10 দিন কিন্তু তোকে অ্যাডভান্স না নিয়েই কাজ করতে হবে, আর পয়সা করেও কম দেব। সে বলল, শুয়োর, পয়সা দিয়ে কি হবে? অন্যের কাছ থেকে 4 লাখ নিয়ে থাকি, তুই না হয় 2 লাখ দিবি। এই তো শেষে 2 লাখে সে রাজি হয়ে গেল। 2 লাখ পরে 2 লাখে রাজি করালে ভালো হতো। অশনি মনে মনে কি বলবে? দাদা ধুমল বলল, অসুবিধা হবে না, 2.25 লাখেরও রাজি করিয়ে দিতে পারবো। ও তো আমার হাতের মানুষ। 2.25 আর 2.25 মিলে 3.5 লাখ টাকা হচ্ছে। এ টাকা কে দেবে? 10 দিন তো আমাদের ছবির 1/3 শেষ হয়ে যাবে। তারপর ডিস্ট্রিবিউটরকে ছবি দেখিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়ে নেব। একজন 1 লাখ দিলে দুজনে 2 লাখ দেবে, ব্যাস। ওদিক থেকে চেক আসবে আর এদিক দিয়ে দেব। নিজেদের পকেট থেকে 1 পয়সাও যাবে না। তাছাড়া ছবিও জনি ভাইয়ের স্টুডিওতে তৈরি হবে। সে সেট তৈরি করবে, ফার্নিচার এবং পোশাক আশাকও সে সাপ্লাই দেবে। যা পানিয়ার ক্যান্টিনে হবে, তার ল্যাবরেটরিতে ছবি প্রিন্ট হবে। মোট কথা, স্টুডিওর সব খরচ সে বহন করবে। সে কেন বহন করবে সব খরচ? কারণ ছবি শেষ হলে আমরা তাকে 2 লাখ টাকা দেব। কোত্থেকে দেব 2 লাখ টাকা আমরা? সে টাকা তো ডিস্ট্রিবিউটর দেবে, কারণ তারাই তো ছবি বাজারে ছাড়বে। যাক, বুঝলাম। নায়িকা, তারও বন্দোবস্ত হয়ে গেছে। এইমাত্র প্রেমবালার সাথে কথা পাকাপাকি করে ফেললাম। আমি প্রেমবালাকে প্রথম ছবিতে চান্স দিয়েছিলাম। সে আমার খুব অনুগত। সেও 10 দিন পয়সা নেবে না। পয়সা যখন কোথাও লাগছে না, 48 টাকারই বা কি দরকার? মহরতের সময় কিছু চা পানি হবে। আমি হিসেব করে দেখেছি, তাতে 48 টাকার মতো খরচ হবে। সুমন বলল, ইচ্ছে করলেই তারও বাকি বন্দোবস্ত করে নিতে পারি। এক দোকানের সাথে আমার জানাশোনা আছে। আমি বাধা দিয়ে বললাম, না, দরকার নেই। মহরতের পয়সা বাকি রাখা ঠিক হবে না। শেঠ বলল, কিন্তু কোম্পানির জন্য একটা ছোটোখাটো অফিসের দরকার। কেরানি, টাইপিস্ট রাখতে হবে। একটা টাইপরাইটার না হলে চলবে না। সুমন বলল, শেঠ, কোম্পানির অফিস আপনার ওখানেই বানিয়ে নেব। কোম্পানির জন্য এতটুকু কাজ তো করতেই হবে। এরপর থাকে কেরানি ও টাইপিস্টদের চিন্তা। আমি নিজেই না হয় তা সামলে নেব। সামান্য হিসাবপত্র আমি নিজেই মেনটেন করতে পারবো, আর টাইপও কোনো রকমে চালিয়ে নিতে পারবো। স্পিড মন্দ হয় না, শুধু পয়সা ব্যয় করতে কী লাভ? ঠিকই, এইসব কাজ সুমনই চালিয়ে নিতে পারবে। আমাদের খরচ করতে হবে না। দাদা ধুমল বলল। আমি এবং সে ভুসড়িমল পরস্পর মুখ চাওয়াচাই করলাম। আমরা সব কিছু স্বীকার করে নিতে বাধ্য হয়ে যাচ্ছি। সত্যি, কোম্পানি খুলতে 48 টাকার বেশি খরচ হচ্ছে না। কিন্তু 48 লাখ কথাটা কেন যেন বেখাপ্পা মনে হচ্ছে। আমাদের মনের ভাব বুঝে দাদা ধুমল আবার শুরু করলো, শেঠ, টেকনিক্যালারে ছবি তৈরি করব। বেশি মাপের স্ক্রিন দেব। এমন হাই ক্লাস ছবি বানাবো যে লোকেরা সিসিল ভি ডি মিলের কথাও ভুলে যাবে। নাগিন ছবি 3 কোটি টাকার বিজনেস করেছে। মোগলে আজম
26 কোটি টাকার বিজনেস করেছে। শালার, আমার 48 লাখ টাকা না হয় তার কম বিজনেস হলেও আমাদের ক্ষতি কি? আমাদের পকেটে তো তা 1 পয়সাও যাচ্ছে না, সুমন বলল। কোম্পানির কি নাম হবে? আমি লেটার প্যাডের প্যাকেট খুলতে খুলতে জিজ্ঞেস করলাম। ডাঙ্কিলা প্রোডাকশন, সুমন বলল। ডাঙ্কিলা প্রোডাকশন, তুমল বলল। বলে দুজনেই খুশি হয়ে আমার দিকে তাকালো। আমিও খুব খুশি হলাম, কারণ বড় বড় হরফে চমৎকার টাইপে কোম্পানির নাম এবং তার উপরে ছোট মতো একটা গাধার ছবি। দাদা ধুমল ছবিটি দেখিয়ে বলল, শেঠ, এ হচ্ছে আমাদের কোম্পানির মনোগ্রাম। ছবিতেও সবার আগেই পর্দায় মনোগ্রাম দেখা যাবে। ব্যাস, এখন মুখ মিষ্টি করে মহরতটা চুকিয়ে ফেলো। কিন্তু এরপর ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। মহরতের সময় কেউ কেউ কোকাকোলা চাইল। শেষে এক গাড়ি কোকাকোলা আনতে হলো। আবার ওদিকে পান সিগারেটের কথা না মনেই ছিল না। মহরতের যে জ্যোতিষে এসেছিল সে টাকা চেয়ে বসলো। তারপর চারিদিকে দৌড়োদৌড়িতে বেশ পয়সা খরচ হচ্ছে দেখে আমরা একটা স্টেশন ওয়াগন কিনে নিলাম। গাড়িটা নতুন কিনতে হলো, কারণ দাদা ধুমল বলল, গাড়ি তো খুবই জরুরি। এসব হলো শো, শো না থাকলে বিজনেস হয় না। নতুন গাড়ি না থাকলে ডিস্ট্রিবিউটরদের থেকে টাকা বেশি গলানো যাবে না। তাছাড়া আপনাদের মতো শেঠদেরকে আর এসব বুঝিয়ে বলতে হয়। শেঠদের নতুন মডেলের গাড়ি থাকতেই হয়। 10 দিন পরে ডিস্ট্রিবিউটর থেকে 6 লাখ টাকা এলে গাড়ির দাম আর ড্রাইভারের পয়সা করি তা থেকে খসিয়ে নিয়ে যাবে। মহরতে সত্যিকারভাবে 48 টাকার মতো খরচ হয়েছিল, কিন্তু গাড়ি কেনা থেকে আরম্ভ করে চারদিকে খরচপত্র যখন হিসেব করা হলো, দেখা গেল 48,000 টাকার মতো নেমে গেছে। শুধু মহরতে এত টাকা খরচ! আমি ভাবছিলাম সব কিছু বন্ধ করে দেব কিনা, কিন্তু শেঠ ভুসিরিমাল বলল, আমি একদিন ধরে একটা জিনিস ভাবছিলাম। দাদা ধুমল আর সুমন অত্যন্ত ভালো লোক, কিন্তু ওরা বিজনেস বোঝে না। যদি আপনি বলেন কোম্পানির পরিচালনার ভারটা আমি নিয়ে নেই, সেটা তো বেশ ভালো কথা। আমি বললাম, শেঠকে কোম্পানি পরিচালনার কাজের জন্য 4 আনা পার্টনারশিপেরও বন্দোবস্ত করে দিলাম আমি। শেঠ বলল, পার্টনারশিপের আবার কি দরকার ছিল? না সাহেব, আমি কারো হক মেরে খেতে চাই না। যে পরিশ্রম করবে তার পাওনাটা আজ হোক কাল হোক পেয়ে যাবে দরকার মতো। আর এতে আমারই বা অসুবিধা কোথায়? ডিস্ট্রিবিউটররা চেক পাঠাবে আর তা সবাইকে দিয়ে দেয়া হবে। নিজেদের পকেট থেকে তো টাকা যাচ্ছে না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এর পরে যে কয়টি পর্ব আছে সেগুলো আমি একবারে পরিশোধ করে দেব, অর্থাৎ শোনাবো আপনাদেরকে। তারপর যেটা হবে, সবগুলো পর্ব আমি ধারাবাহিকভাবে লিংক দিয়ে দেব। আপনারা সেখান থেকেও পড়তে পারবেন। ভালো থাকুন।